প্রাচীন সময়ের কথা। এক নগরে মানিক নামের এক যুবক থাকত। পেশা হিসেবে মানিক এক কৃষক ছিল, আর তার সম্পত্তি বলতে কয়েক বিঘে জমি ছিল। সেই জমিতে যে ফসল হতো সেটা দিয়েই তার পরিবার চলত। যে বছর ভালো ফসল হতো সেই বছর মানিকের জন্য সুখের বছর হতো, কিন্তু যে বছরে ফসল ভালো হতো না সেই বছরে তার পরিবারকে অনেক সমস্যার মুখোমুখি করতে হতো। সময় নিজের গতিতে এগিয়ে যাচ্ছিল, আর মানিক নিজের জমিতে ফসল উৎপাদন বাড়ানোর জন্য যথাসম্ভব চেষ্টা চালিয়ে যেত। কিন্তু মানিকের এক প্রতিবেশী ছিল। তার কাছে কয়েকটা গরু ছিল আর কয়েকটা বাছুরও ছিল। আসলে সেই প্রতিবেশী গয়লা ছিল। সে গরুর দুধ ঘরে ঘরে গিয়ে বিক্রি করত আর নিজের পেট চালাতো। তার একটা সমস্যা ছিল, গরুর থেকে দুধ বার করার সময় তো সে ভালোভাবেই কাজ করত, কিন্তু যখন গরুদেরকে খাবার দেওয়ার সময় হতো, চারা দেওয়ার হতো, তখন সে নিজের গরুদেরকে খোলা ছেড়ে দিত। কারণ সে জানত যে গরু অন্যদের জায়গায় গিয়ে নিজের পেট ভরে আবার তার কাছেই চলে আসবে। তার কাজ শুধুমাত্র একটাই ছিল, গরুদের থেকে দুধ বার করা। তাদের দেখাশোনার দায়িত্ব সে নিতে চাইত না। এই কারণে গ্রামের অনেক লোক ওকে কথাও শোনাতো। কারণ গরুগুলো যখন তাদের জমিতে গিয়ে আনাজ খেত তখন তাদের অনেক ক্ষতি হতো। তারা বলতো যে, ভাই, যখন দুধ তুমি নাও তাহলে তাদের চারাটাও তুমি দাও না, কেন তুমি আমাদের ফসল নষ্ট করার জন্য গরুগুলোকে খোলা ছেড়ে দাও? এর উত্তরে সে বলে যে, আমি গরুগুলোকে সারাটা দিন তো বেঁধে রাখতে পারি না, তাদেরকে খোলাও ছাড়তে হবে, কারণ গরু আমাদের জন্য দেবতা সমান। যদি তোমার ফসল নষ্ট হয় তাহলে তুমি নিজের ফসলের খেয়াল রাখো, আমি তো জেনে শুনে তোমার জমিতে ছেড়ে আসি না। এইভাবে সে নিজের কথাটাকে সবার উপরে রেখে বাকিদের কথাগুলো এড়িয়ে চলে যেত। একদিন সকাল সকাল মানিক যখন নিজের জমিতে গেল তখন সে দেখল যে গরু তার জমির অনেক ফসল নষ্ট করে দিয়েছে। সেই জমিতে সে গরুর পায়ের চিহ্নও দেখেছে। এখন তার বিশ্বাস হয়ে গেছিল যে এই গরুগুলো আর কারোর নয়, তার প্রতিবেশীরই ছিল। সেই জন্য সে ভাবল যে এর জন্য সে তার প্রতিবেশীর কাছে নালিশ জানাবে। কিন্তু তখনই তার মনে হলো তার প্রতিবেশীকে নালিশ জানিয়ে কিচ্ছু লাভ হবে না, কারণ সে তার কথাগুলো মানতেই চাইবে না। আর সবশেষে সে সিদ্ধান্ত নিল, এখন থেকে সে রাত জেগে নিজের ফসলের দেখাশোনা ওখানে জমিতেই তার ছোট্ট একটা কুটিরে থেকে করবে। সে ঘরে এসে তার স্ত্রীকে বলল যে আজ রাত থেকে আমি জমিতেই ঘুমাবো। এটা শুনে তার স্ত্রীও কোনো বিরোধ করল না, কারণ সে জানত যে যদি ফসল ভালো না হয় তাহলে আবার তাদের পরিবারে মহামারীর সৃষ্টি হবে। সেই রাতেই মানিক নিজের খাবার দাবার সেরে নিজের একটা লাঠি নিয়ে তার কুটিরের দিকে এগিয়ে গেল। সে সিদ্ধান্ত নিয়েছিল যে আজ থেকে যতক্ষণ ফসল কাটানো হচ্ছে সে জমিতে থেকেই তার দেখাশোনা করবে। কিন্তু তার মনে একটা প্রশ্নও ছিল। সে ভাবল, যদি গরু তার জমিতে ফসল খাওয়ার জন্য আসে তখন সে তাদেরকে লাঠি দিয়ে মারতে তো পারবে না, কারণ ছোটবেলা থেকেই সে এটা মনে করত যে গরু মা সমান হয়, আর মাকে কেউ লাঠি দিয়ে কিভাবে মারতে পারে। তাই এখানে এই বিভ্রান্তির সৃষ্টি তো হওয়ারই ছিল। সেই জন্য সে ভাবল, আমি যদি গরুদের লাঠি মারার পরিবর্তে এমনি জোরে হেঁকে দিই তাহলে গরু তার জমি থেকে বাইরে চলে যাবে। কিন্তু রাতের বেলায় যখন গরুগুলো তার জমিতে ফসল খাওয়ার জন্য এলো তো সে বাইরে থেকেই হেঁকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করলো। সে এক কোণ থেকে হেঁকে গরুদেরকে তাড়ানোর চেষ্টা করছিল, তো গরুগুলো অন্য কোণে গিয়ে পৌঁছে যাচ্ছিল, কিন্তু গরু তার জমি থেকে বাইরে যাওয়ার নাম করছিল না। সেই কারণে মানিক নিজের ধৈর্য হারিয়ে ফেলেছিল। তার প্রচণ্ড রাগ ধরছিল। আস্তে আস্তে সে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। আর শেষে সেই সময়টা এসেই গেল যখন সে নিজের সব শিক্ষা দীক্ষা ভুলে গেল। আর যখন কোনো মানুষ প্রচণ্ড রেগে যায় তখন তার বিবেক, তার বুদ্ধি, তার চিন্তাধারার শক্তি সব কিছু শেষ হয়ে যায়। ঠিক এরকমটাই মানিকের সাথেও হলো। সে ভুলে গেছিল যে তার শিক্ষা দীক্ষা কি, সে ছোটবেলা থেকে কি শিখে এসেছে। সব শেষে সে লাঠি হাতে নিয়ে গরুগুলোকে মারতে শুরু করলো, যে কারণে গরুগুলো জমি থেকে বাইরে বেরোনোর চেষ্টা করতে লাগলো। আর বাইরে পালানোর চক্করে একটা গরু এক জায়গায় জলে পিছলে ওখানে মাটিতে পড়ে গেল।
কিন্তু দুর্ভাগ্যবশত যেখানে ওই গরুটা পড়েছিল সেখানে জমিতে একটা বড় আকারের পাথরও পড়েছিল, আর সেই জন্য সেই গরুটার ওই পাথরের ওপরে পড়ার কারণে তক্ষুনি মৃত্যু হয়ে যায়। এই সব কিছু হওয়ার পর মানিকের রাগ একেবারে ঠান্ডা হয়ে গেল। সে বুঝল যে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। সে ভাবতেই পারছিল না যে তার এখন কি করা উচিত। তার হাত দিয়ে কি কোনো পাপ হয়ে গেল? তার এরকমটা করা উচিত হয়নি। এইসব চিন্তা করে করে সে পুরো রাত ঘুমোতে পারল না। আর তার সামনে সেই গরুটা ছটপট করতে করতে মরে গেল। সে গরুটাকে বাঁচানোর চেষ্টাও করেছিল, কিন্তু এত রাতে সে না তো কোনো ডাক্তারকে নিয়ে আসতে পারত, আর না সাহায্যের জন্য আশেপাশে কেউ উপস্থিত ছিল, কারণ তার জমিটা গ্রাম থেকে অনেক দূরে ছিল। সে গোটা রাত গরুটার সামনে বসে রইল, আর সেই গরুটার মৃত্যু নিজের চোখের সামনে দেখতে হলো। তার মন তাকে বারবার ধিক্কার জানাচ্ছিল। সে নিজেকে বলছিল যে তুই কত বড় একটা পাপ করে দিলি, এর প্রায়শ্চিত্ত তুই কি করে করবি। যখনই সকাল হলো তো গ্রামের কিছু লোক ওখানে এলো, আর তারা মানিককে একটা মৃত গরুর সামনে বসে থাকতে দেখে। আর এটা দেখে পুরো ঘটনাটা বুঝতে তাদের বেশি সময় লাগলো না। আর মানিক তাদের সামনে ক্ষমা চেয়ে বলল যে ওর থেকে অনেক বড় পাপ হয়ে গেছে। এরপর গ্রামে একটা পঞ্চায়েত রাখা হলো। যে গয়লার সেই গরুটা ছিল, মানে মানিকের প্রতিবেশী, সে পঞ্চায়েতের কাছে ন্যায়ের দাবি জানালো। এখানে পঞ্চায়েতকে সিদ্ধান্ত শোনাতে বেশি কিছু সমস্যা হয়নি, কারণ মানিক এখানে নিজেই নিজেকে দোষী মেনে বসেছিল। পঞ্চায়েত সিদ্ধান্ত শোনালো যতদিন মানিক এই পাপের প্রায়শ্চিত্ত করবে না ততদিন সে এই গ্রামে ফিরে আসবে না। উত্তরে মানিক পঞ্চায়েতকে জিজ্ঞেস করল যে সে নিজের এই পাপের কিভাবে প্রায়শ্চিত্ত করবে। পঞ্চায়েত বলল যে তুমি 4 ধাম যাত্রা করে এসো, তারপর তোমার এই পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। কিন্তু এখনও মানিকের মুখের সামনে সেই গরুর ছটপট করা চেহারা আসছিল, আর তার মনে হচ্ছিল 4 ধাম যাওয়ার পর তার এই পাপটা কিভাবে ঠিক হবে। ওই গরুটা কি আবার জীবিত হয়ে যাবে? ওর কষ্টটা কি আমার মুখের সামনে থেকে সরে যাবে? কিন্তু তবুও তার কথা মেনে সে 4 ধাম যাত্রা করতে বেরিয়ে পড়ল। এটা সেই সময়কালের কথা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য কোনো বাহন ছিল না, তাই মানুষকে তাদের পায়ে হেঁটেই যেতে হতো, না হলে ঘোড়ার গাড়ি অথবা উটের পিঠে চেপেও যেত। মানিকের এই যাত্রাটা খুব লম্বা হতে চলেছিল, হয়তো তার অনেক বছরও লেগে যাবে, কিন্তু তবুও মানিক এই পাপটাকে ধুতে চাইছিল। কিন্তু তার মনে একটা প্রশ্ন ছিল যে এই পাপের দোষী যতটা সে, তার থেকে অনেক গুণ বেশি সেই গয়লা, যে গরুর থেকে দুধ বের করে খাবারের জন্য অন্যের জমিতে ছেড়ে দিত। এটা শুধু তার মনের একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নটা সে সেখানে কাউকে জিজ্ঞেস করতে পারত না। যখন সে 4 ধামের যাত্রা করতে বেরোচ্ছিল তখন তার স্ত্রীও তার সাথে যাওয়ার জন্য আগ্রহ করল, কিন্তু সে তার স্ত্রীকে ওখানেই থেকে জমির আর বাচ্চাদের দেখাশোনা করতে বলল, আর সে একাই নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য ওখান থেকে বেরিয়ে পড়ল। 1 ধাম থেকে 2য় ধাম, আর 2য় ধাম থেকে 3য় ধাম, এইভাবে চলতে চলতে অনেক সময় কেটে গেছিল, অনেক বছর কেটে গেছিল। কিন্তু মানিক এখনও নিজেকে দোষী মনে করছিল। তার মন থেকে সেই গরুর চেহারাটা যেতেই চাচ্ছিল না। এবার সে নিজের 3য় ধামের যাত্রায় যাচ্ছিল। তখন সেই যাত্রার মাঝপথে একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলটা পার করার পরেই সেই ধামে পৌঁছানো সম্ভব। মানিক যখন সেই ধামটাকে পার করছিল তখন সেই জঙ্গলে সে একটা সন্ন্যাসীর কুঁড়ে ঘর দেখতে পেল। এটা দেখে সে খুব অবাক হলো যে এখানে আশেপাশে লোকজন কেউই ছিল না, দূর দূর অবধি মানুষের কোনো বসতি ছিল না ওখানে। আর সেই জঙ্গলের মাঝখানে এই একজন সন্ন্যাসী একা কি করছেন? এটা দেখে মানিকের মনের জিজ্ঞাসা আরও দ্বিগুণ হয়ে গেল, আর সে নিজের মনকে শান্ত করার জন্য সেই সন্ন্যাসীর কাছে তার কুঁড়ে ঘরে পৌঁছে গেল। মানিক সেই কুঁড়ে ঘরে পৌঁছয় তখন সেই সন্ন্যাসী ধ্যানে মগ্ন ছিল। কিন্তু যেই মানিক সেই কুঁড়ে ঘরে প্রবেশ করল তক্ষুনি সন্ন্যাসী নিজের ধ্যান থেকে বাইরে চলে এলো। ধ্যান থেকে বাইরে আসার পর মানিক তাকে প্রথম প্রশ্ন কি করল একটু মন দিয়ে শুনবেন। মানিক জিজ্ঞেস করল, হে মহাত্মা, আপনি এই জঙ্গলে
একা কিভাবে থাকেন? এখানে না কোনো মানুষ আছে আর না কোনো ঘর আছে। আপনি এখানে একা কিভাবে বসবাস করেন? এর উত্তরে সেই বৌদ্ধ সন্ন্যাসী খুবই সহজভাবে বললেন, মানুষের বাঁচার জন্য নিঃশ্বাস আর খাবার চাই, যেটা এখানে খুব ভালোভাবে পেয়ে যাই। নিঃশ্বাস নেওয়ার জন্য বাতাসও এই গাছপালা দিয়ে দেয়, আর খাবারও এই জঙ্গলই দিয়ে দেয়। বাঁচার জন্য আর কি দরকার? মানিক জিজ্ঞেস করল, কিন্তু প্রভু, মানুষের কেউ তো চাই যার সাথে সে কথা বলতে পারবে, যার সাথে নিজের মনের কথা খুলে বলতে পারবে। আপনার কাছে তো এখানে কেউই নেই। এর উত্তরে সন্ন্যাসী বললেন, এটা তোমার মনে হচ্ছে যে আমার কাছে কেউ নেই, কারণ তোমার চোখ দুটো সীমিত জিনিসই দেখতে পারে, কিন্তু আমার কাছে সেটাও আছে যেটা তোমার চোখ দেখতে পায় না, আর যেটা প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা কোণে উপস্থিত আছে। এই কথাগুলো শুনে মানিকের অনুভব হলো যে ইনি কোনো সাধারণ সন্ন্যাসী নয়, এনার চিন্তাধারা খুবই গভীর, আর হয়তো এনার কাছে আমি নিজের প্রশ্নের উত্তর পেতে পারি। সেই জন্য মানিক নিজের সব কথা খুলে বলে দিল। সব কথা বলার পর মানিক সন্ন্যাসীকে জিজ্ঞেস করল, হে প্রভু, দুটো ধামের যাত্রা তো আমি করে ফেলেছি, আর এই যাত্রাটা করার পরেও আমার মনের বোঝাটা হালকা হয়নি। আমি জানি যদি আমি 4 ধামের যাত্রাও সেরে ফেলি তবুও আমার মনের অবস্থাটা এরকমই থাকবে। দয়া করে আপনি আমার পথ প্রদর্শন করুন। আপনি আমাকে কিছু উপায় বলুন যে আমি এই পাপটাকে কিভাবে ভুলতে পারি, এই পাপ থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি। এটা শুনে সন্ন্যাসী জোরে জোরে হাসতে লাগলেন। এই কথা শুনে সন্ন্যাসীকে এত জোরে জোরে হাসতে দেখে মানিক সন্ন্যাসীকে জিজ্ঞেস করল, হে প্রভু, আমি হাসির কি কথা বললাম যে আপনি এত জোরে জোরে হাসছেন? উত্তরে সন্ন্যাসী বললেন, বৎস, তুমি সেই পাপটাকে ভোলার কথা বলছো যেটা তুমি আসলে করোইনি। তুমি অন্ধকারে পথ হারিয়ে ফেলেছ। যেটা তুমি করেছিলে সেটা কোনো পাপ ছিল না। তোমার মনে হয় যে সেটা পাপ ছিল, কিন্তু বাস্তবে এটা কোনো পাপ নয়। আচ্ছা, এটা বলো, তুমি যদি সেই গরুটাকে তোমার পুরো জমিতে ফসল খাবার জন্য ছেড়ে দিতে, তাহলে কি সেটা ঠিক হতো? মানিক বলল, না প্রভু, সেটা তো মোটেই ঠিক হতো না, কারণ চাষবাস করাটাই তো আমার পেশা। আর যদি সে আমার জমির পুরো ফসল খেয়ে ফেলতো, তাহলে আমি নিজের পরিবার কি করে চালাতাম, কি করে দুবেলা খাবার জোটাতাম? এটা শুনে সন্ন্যাসী বললেন, এই কথাটাই তুমি বুঝতে পারছো না। তোমার সব থেকে বড় কর্তব্য এটাই ছিল যে তোমার নিজের ফসলের রক্ষা করা। এটাই তোমার সব থেকে বড় কর্ম ছিল। আর নিজের কর্ম পুরো করার জন্য মানুষকে যাই করতে হোক না কেন সেটাই তাকে করা উচিত, আর সেটাই তুমি করেছ। একটা উদাহরণ দিয়ে সন্ন্যাসী বললেন, প্রভু শ্রীকৃষ্ণ ধর্মের রক্ষার জন্য কৌরবদের সাথে যুদ্ধ করার জন্য অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন, আর তাকে যুদ্ধ করার জন্য প্রেরিত করেছিলেন, কারণ সেটাই সেই সময়ের প্রাধান্য ছিল, সেটাই দরকার ছিল। আমাদের এটা অবশ্যই দেখতে হবে যে সবার আগে কি করা উচিত, আর সেই অনুযায়ী আমাদেরকে কর্ম বেছে নিতে হয়। তারপর সন্ন্যাসী মানিককে বুঝিয়ে বললেন, যতক্ষণ তুমি নিজেকে কর্তা মনে করবে ততক্ষণ তোমাকে দুঃখী থাকতে হবে, কষ্ট পেতে হবে। তোমার মন সব সময় কষ্ট সহ্য করবে, কারণ তুমি ভাবছো যে সব তুমিই করছো, তুমিই কর্তা, আর সেটাই তোমার দুঃখের প্রধান কারণ হয়ে যায়। এই পরিস্থিতিতে তোমার মনে হচ্ছে যে তোমার ভুলের জন্যই সেই গরুটাকে প্রাণ হারাতে হয়েছে, কারণ তুমি নিজেকে কর্তা মনে করছো, আর এটাই তোমার দুঃখের কারণ। কিন্তু যখন তুমি নিজেকে শুধুমাত্র ক্রিয়া মনে করবে, কর্ম করা ব্যক্তি মনে করবে, তখন তোমার দুঃখ হবে না, কারণ সেখানে তুমি কর্তা নও, সেখানে তুমি ক্রিয়া। কর্তা আর রচয়িতা তো অন্য কেউ। তুমি এই নাটকে শুধু অভিনয় করছো। তোমার পাত্র পুরো করো, তারপর এখান থেকে চলে যাও। নিজেকে এই নাটকের নির্দেশক ভাববার ভুল কখনো করবে না, কারণ নির্দেশক আসলে অন্য কেউ। আমরা তো শুধু অভিনেতা, যারা শুধুমাত্র অভিনয় করছি। আর এই অভিনয়ে যে পাত্র আমাদের দেওয়া হয়েছে সেটাকে ভালোভাবে পুরো করাটা আমাদের সব থেকে বড় কর্তব্য। তোমাকে পাত্র দেওয়া হয়েছে একটা কৃষকের, সেই জন্য তুমি যদি ভালোভাবে চাষবাস করো তবেই তোমার নির্দেশক অর্থাৎ এই নাটকের নির্দেশক খুশি হবে। যদি তুমি নিজের অভিনয় বা কাজ ভালো করে না করো তাহলে সেই নির্দেশকের সেটা মোটেই ভালো লাগবে না। সেই জন্য তুমি কিছু ভুল করনি, তুমি
তোমার কৃষকের পাত্র খুব ভালোভাবে করছিলে, কিন্তু ওই কথাই আছে না যে সংশয়ে আত্মা বিনাশতি, অর্থাৎ যে মনে সন্দেহের সৃষ্টি হয়, যে আত্মার মধ্যে সংশয়ের সৃষ্টি হয়, সে নিজের বিনাশের দিকে অগ্রগতি হয়, সে নিজের বিনাশ করে ফেলে। আর এটাই তুমিও করেছো। তোমারও মনে দুবিধার সৃষ্টি হয়ে গেছিল যে আমি কৃষকের কাজ করব নাকি ওই গরুটার প্রতি নিজের কর্তব্য পালন করব। আর যেখানে মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয় সেখানে তার বিনাশ নিশ্চিত হয়ে যায়। এবার যে শেষ প্রশ্নটা মানিক সেই সন্ন্যাসীকে জিজ্ঞেস করল সেটা খুবই গভীর ছিল। খুব ভালো করে শুনবেন। মানিক জিজ্ঞেস করল, হে মহাত্মা, যে কর্ম আমরা করি তার ফল আমরা কিভাবে পাই? যদি আমি কিছু ভুল না করে থাকি তাহলে আমি এখানে কেন প্রায়শ্চিত্ত করতে এলাম? যদি আমি নিজের কর্তব্যের পালন করে থাকি, যদি আমি নিজের কর্ম পুরো করে থাকি, তাহলে আমি এখানে কেন কষ্ট ভোগ করছি? আমার মন এত অস্থির কেন হয়ে গেছে? এর উত্তরে ওই বৌদ্ধ সন্ন্যাসী তাকে বুঝিয়ে বললেন, যখন তুমি ফসল ফলানোর জন্য মাটিতে কোনো বীজ রোপণ করো তখন তুমি কিভাবে বুঝতে পারো যে তোমার এই বীজ কোন ফসলটা দেবে? এটা শুনে মানিক বলল, এটা তো বীজ রোপণ করার অনেক মাস পরে জানতে পারা যায় যে এই বীজ কি ফল দিতে চলেছে। যতক্ষণ আমরা এটা জানবো না যে এই বীজ আসলে কোন গাছের, ততক্ষণ আমরা কি করেই বা বুঝবো যে এই বীজ বড় হয়ে কি ফল দেবে? এটা শুনে সন্ন্যাসী হেসে বলতে লাগলেন, যেভাবে মাটিতে বীজ দেওয়ার পর আমরা জানতে পারি না যে সেটা কি ফসল দেবে, ঠিক সেইভাবেই কর্ম করার সময় আমরা এটা জানতে পারি না যে এই কর্মের ফল আমরা কি রূপে পেতে চলেছি। হতে পারে সেই কর্মের ফল পেতে একটু দেরি হবে, কিন্তু সেই কর্মের ফল কোনো এক সময় অবশ্যই পাওয়া যায়। কিন্তু মানুষের মধ্যে এত ধৈর্য থাকে না, তারা এত দূরদৃষ্টি রাখতে পারে না, তারা এত দূর ভাবতেই পারে না। তারা তো তাদের কর্মের ফল তৎক্ষণাৎ পেতে চায়। তারা এটা চায় যে যখন আমরা আমাদের কর্ম শেষ করব তক্ষুনি যেন আমরা এর ফল পেয়ে যাই। কিন্তু এরকমটা জীবনের কোনো সময়ই সম্ভব হয় না। কোনো পড়ুয়া যখন কষ্ট করে পড়াশোনা করে, পরিশ্রম করে, তো অনেক বছর পর তারা সেই পরিশ্রমের পুরস্কার পায়। যদি কোনো পড়ুয়া এটা ভাবে যে আজ আমি এই পুরো বইটা পড়ে ফেলবো, তাহলে কালকেই আমি পরীক্ষার হলে বসে পড়ব, তো এরকমটা হওয়া অসম্ভব। তাকে বছরের পর বছর অভ্যাস করতে হয়, আর সেই অভ্যাসের ফল সে কখন পাবে সে নিজেও জানবে না। কিন্তু তবুও মানুষ এটা বুঝতে পারে না, আর চিরকাল অন্ধকারে দিন কাটাতে থাকে। নিজের কথা শেষ করে সন্ন্যাসী বললেন, এবার তুমি নিজের গ্রামে ফিরে যাও। তোমাকে 4 ধামের যাত্রা পুরো করার কোনো প্রয়োজন নেই। তুমি গ্রামে গিয়ে ভালোভাবে নিজের কাজ করো, আর ওখানে তোমার পরিবারের খেয়াল রাখো। এটাই তোমার অভিনয়, এটাই তোমার পাত্র, যেটা তোমাকে এই জীবনেই পুরো করতে হবে। এটা শুনে মানিক বলে উঠল, কিন্তু প্রভু, পঞ্চায়েত আমাকে অপরাধী ঘোষিত করেছে, আর যতক্ষণ আমি নিজের শাস্তি পুরো না করে ফেলি, অর্থাৎ পাপের প্রায়শ্চিত্ত পুরো না করে ফেলি, তার আগে আমি কিভাবে ফিরে যেতে পারি? এটাকে তো ছল করা বলা হবে, যার পরিণাম আমাকে পরে ভোগ করতে হবে। এরপর সন্ন্যাসী তাকে বললেন, একবার তুমি নিজের গ্রামে যাও, ওখানেও পরিস্থিতি অনেক বদলে গেছে হবে। সেই গ্রাম হয়তো আর তেমনটা নেই যেমনটা তুমি ছেড়ে এসেছিলে, কারণ তুমি নিজের কর্ম ভালোভাবে করেছিলে, আর হয়তো সেই কর্মের পরিণাম এখন তোমার পরিবার পেতেও শুরু করে দিয়েছে। যাও, এটা তুমি নিজের চোখে দেখো, আর কর্মের এই বিধিটাকে ভালোভাবে বোঝো। এটা শোনার পর মানিক 4 ধামের যাত্রা পুরো না করেই নিজের গ্রামে ফিরে এলো। আর গ্রামে ফিরে সে কি দেখে যে তার গয়লা প্রতিবেশী, যে তার গরুদের এমনি ছেড়ে দিত, তার কাছে এখন একটাও গরু ছিল না। আর অন্যদিকে তার পরিবারের নামে গ্রামে একটা গোশালা বানানো ছিল, যেখানে গ্রামের সবাই নিজেদের শ্রদ্ধা অনুযায়ী কিছু না কিছু গরুদের খাওয়ার জন্য চারা রেখে যেত। এই দৃশ্য দেখে মানিক একেবারে অবাক হয়ে রয়ে গেল। তার বিশ্বাসই হচ্ছিল না যে এইসব কিভাবে হলো। যখন সে লোকেদেরকে জিজ্ঞেস করলো যে এইসব এত কিছু কি করে হলো, তখন সবাই তাকে বলল, তোমার যাওয়ার পর তোমার প্রতিবেশী গয়লা রাতে গরুদেরকে ছাড়া বন্ধ করেনি। তার গরু অন্যদের জমিতে গিয়ে ফসলের ক্ষতি করে যাচ্ছিল, যে কারণে সমস্ত গ্রামবাসীরা খুব নাজেহাল হয়ে গেছিল। আর সবশেষে একদিন পঞ্চায়েত বসল, আর পঞ্চায়েত এই নির্ণয় নিল যে মানিক ভুল কিছুই করেনি। সে তার ফসল বাঁচানোর জন্য
না জেনে এই ভুলটা করে ফেলেছিল, কিন্তু এটাকে ভুল বলা উচিত হয়নি। আর সেই জন্য যে গরুগুলোদের সে গয়লা ছেড়ে রেখেছিল তাদেরকে ধরে একটা গোশালা বানানো হলো। আর সেই গোশালা মানিকের পরিবারের নামে করে দেওয়া হলো, কারণ পঞ্চায়েত অনুভব করেছিল যে মানিককে দোষী বলে সে খুব বড় ভুল করেছিল, তার থেকে অনেক বড় ভুল হয়েছে। সেই জন্য সে তার ভুলটাকে শুধরানোর জন্য ওই গোশালাটাকে মানিকের পরিবারের নামে করে দিল। এই দৃশ্য দেখে মানিকের চোখ খুলে গেল। তখন তার সেই সন্ন্যাসীর কথা মনে পড়ল। যখন আমরা মাটিতে বীজ রোপণ করি তখন আমরা এটা জানতে পারি না যে এই বীজ কি ফল দেবে, কিন্তু যেদিন সে ফল দেয় সেদিন আমরা জানতে পারি যে আমাদের কর্ম কতটা সার্থক ছিল। তাহলে বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে এই ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে এরকমই কোনো এক গল্পের সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।